আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? শীতের সকালের কুয়াশা এবং শিশির ভেজা কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। যেহেতু আজকের ক্লাসটা একটু বড় এবং কিছু কালচিত্র আছে অনেক, তো এই জন্য একটু আগে শুরু করলাম। তোমরা লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাও। এবং লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটার জন্য একটু আগে শুরু করছি। তো তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, কেউ কি লাইনে আছো? লাইনে দেখে থেকে কমেন্টে আমাকে একটু জানাও কাইন্ডলি কে আছো লাইনে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের একটা রিভিশন ক্লাস। তো তৃতীয় অধ্যায়ের রিভিশন ক্লাসটাই খুব মনোযোগী দিবে। তোমরা অনেকে এই বিষয়টা বোঝো না, তো এটার জন্য আজকে আমি আশা সেটা হলো রেশম চাষ পদ্ধতি বা রেশম সুতা উৎপাদন, রেশম চাষের ধাপসমূহ প্রায় একই ধরনের কোশ্চেন আসে থাকে। তো আলোচনার শুরুতেই তোমাদেরকে প্রথমে কয়েকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা জানতে হবে। সেটা হলো পরীক্ষা আসতে পারে জ্ঞানমূলক কোশ্চেন। একটা হচ্ছে রেশম কি বা রেশম চাষ কি, তারপরে লার্ভা কি, কোকুন পর্যায় কি বা কোকুন কি, রেশম চাষ পদ্ধতিতে কোকুন গুরুত্বপূর্ণ কেন, বা রেশম চাষাবাদ পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করো। এই ক্রিটিক্যাল বিষয়গুলো আসে। বিশেষ করে কোকুন পর্যায়টি ব্যাখ্যা করো। রেশম চাষে কোকুন পর্যায়টি অতি গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। তাই বোর্ড কোশ্চেন এসে থাকে। তো যারা বুঝলে একদম সোজা, আর না বুঝলে একটু ক্রিটিক্যাল। এই জন্য আমি কিছু শর্ট টেকনিক, কিছু মেকানিজম তোমাদেরকে আজকে ডিসকাস করব। তোমরা সহজেই মনে রাখতে পারবা যে কি করে এটা আয়ত্ত করা যায়। আর এখান থেকে প্রায় কোশ্চেন আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশান। সো তোমরা অ্যাটেন্টিভলি ক্লাসটা দেখো, আমি আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর না বুঝলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, কোনো সমস্যা নয়। তোমরা যে কোনো কোশ্চেন আমাকে করতে পারো, এনি কোশ্চেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেশম সুতা উৎপাদন পদ্ধতি বা রেশম চাষাবাদ পদ্ধতি। ঠিক আছে? তো রেশম চাষাবাদ পদ্ধতি আলোচনা করতে গেলে একটা কথা বলে দিই। যদি আসে রেশম চাষাবাদ পদ্ধতি, অবশ্যই তোমাকে তুঁত গাছ রোপণ পরিচর্যা এটা লিখতে হবে। কোন রেশমের প্রকার খাদ্য হচ্ছে কি তুঁত গাছ, সুতরাং তুঁত গাছ রোপণ পরিচর্যা এগুলো হচ্ছে। তারপরে আছে রেশম পোকার যেটা লার্ভা বা পলু, এটা লালন পালন সংরক্ষণ, তারপরে হচ্ছে কোকুন পর্যায়, তারপরে রেশম সুতা সংগ্রহ। এই চারটি ধাপে আমরা আলোচনা করব। তো এখানে আলোচনার শুরুতেই কয়েকটা ইম্পর্টেন্ট শব্দ তোমাদেরকে জানতে হবে। বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা, অনেকের বুঝতে সমস্যা হয়। তো আমরা একটু দেখি, আমি বোর্ডে কী লিখেছি সবার একটু চিত্রের দিকে খেয়াল করো। এটা হচ্ছে ডিম। এরকম যদি কোনো উদ্দীপক আসে, কোনো উদ্দীপক এরকম আসতে পারে, তো উদ্দীপক আসলে বুঝবা এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেশম পোকার জীবন চক্র। ক্লিয়ার? এটা হচ্ছে ডিম। এই যে রেশম পাতা, দেখো আমি তুঁত গাছের পাতা, একটা পাতার গোল গোল ডিম এঁকেছি, এগুলো হচ্ছে রেশম পোকার ডিম। একে বলে আছে লার্ভা। দেখো কোনো কোনো বইতেই লার্ভা, কোনো কোনো বইতেই পলু, কোনো কোনো বইতেই শুককীট, বিভিন্নভাবে লেখা। ঠিক আছে? লার্ভা, পলু বা শুককীট। লার্ভাও যাকে বলে, পলুও তাকে বলে।
এই লার্ভা পলু থেকে পরবর্তী ধাপ হচ্ছে কি, এই যে কোকুন পর্যায়ে। দেখো একটা গুটি আমি এঁকেছি, একে পিউপা বলে, পুত্তলি বলে, কোকুন বলে, আবার কি গুটিও বলে। এই শব্দগুলোর সাথে আগে পরিচিত হতে হবে, নাহলে অনেক কঠিন মনে হবে তোমাদের কাছে, কিন্তু আমি একদম ইজিলি তোমাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। এটার নাম গুটি, ঠিক আছে, এটা কোকুন পর্যায়, ঠিক আছে, এটার নাম পিউপা, ঠিক আছে, এটার নাম পুত্তলি, ঠিক আছে, মানে বিভিন্ন নামে একে বলা যাবে। এটা লার্ভা, এটা পলু, এটা শিককিট, এটা ডিম, এটা হচ্ছে পূর্ণাঙ্গ মদ। রেশম পোকার পূর্ণাঙ্গ যে পোকাটাকে আমরা বলবো হচ্ছে কি, মথ। ক্লিয়ার? রেশম পোকার যে পূর্ণাঙ্গ যে পোকাটা, ওর নাম হচ্ছে কি, মথ। এটা হচ্ছে টোটালি আমরা একটু জেনে নিলাম। ক্লিয়ার সবাই? যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমরা আলোচনার শুরু চলে যাই। রেশম কাকে বলে যদি আসি একদম সহজ করে, প্রথমে জ্ঞানমূলক কোশ্চেন, একদম এক লাইনে সহজ করে লিখলেই তোমরা 1 নম্বর পেয়ে যাবে। লেখবা, রেশম পোকার মুখ থেকে নিঃসৃত লালাকে রেশম বলে। যাকে আমরা কি বলি, এই যে পূর্ণাঙ্গ পোকাকে আমরা মদ বলি। এটা কিন্তু মতের কথা আমি বলিনি, রেশম পোকার কথা বলছি, কমন কথা। রেশম পোকার লালা থেকে নিঃসৃত যে রস, বা রেশম পোকার মুখ থেকে নিঃসৃত লালাকে রেশম বলে। আবার বলছি, রেশম পোকার মুখ থেকে নিঃসৃত লালাকে রেশম বলে। এবার যদি একটু অনুধাবনমূলক কোশ্চেন আসে, এরকম দিবা, রেশম পোকার লালাগ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের রস, যা বাতাসের সংস্পর্শে এসে রেশম সুতায় পরিণত হয়। রেশম পোকার লালাগ্রন্থি থেকে নিঃসৃত রসকে রেশম বলে, এটুকু লিখলেও হবে। তাহলে রেশম পোকার লালাগ্রন্থি থেকে নিঃসৃত রস, যা বাতাসের সংস্পর্শে এসে রেশম সুতায় পরিণত হয়। রেশম এক ধরনের সূক্ষ্ম, স্থিতিস্থাপক এবং উজ্জ্বল বর্ণের সুতা। এটা খুব দামি, আভিজাত্য, খুব দামি এবং আভিজাত্য, এবং দেখতে অনেক সুন্দর। ক্লিয়ার সবাই? এবার যদি আসে রেশম চাষ কি, আমরা জানলাম রেশম কি। এবার যদি আসে রেশম চাষ কি, সংক্ষেপে এরকম লিখবে, রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকার পলু বা লার্ভা, যেটাই তুমি বলো, 3টা নাম আমি দিয়েছি, লার্ভা, পলু। রেশম পোকা রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকার বা রেশম পোকার পলু লালন পালন, পরিচর্যা এবং তুঁত গাছ রোপণ ও পরিচর্যা করাকে রেশম চাষ বলে। কারণ তোমাদের রেশম চাষ বলতে তুমি তুঁত গাছের পাতা খেয়েই রেশম পোকা জীবনযাপন করে, এই জন্য তুঁত গাছটা আনতে হবে। ক্লিয়ার? রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকার লার্ভা লালন পালন এবং তুঁত গাছ রোপণ পরিচর্যা করাকে রেশম চাষ বলে। ক্লিয়ার সবাই? না বুঝলে আবার আমাকে জিজ্ঞেস করো। যারা যারা কমেন্ট, যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও। যারা যারা লাইনে আসো, এখন তোমাদের সবাইটা ক্লিয়ার করে দেখো, ক্লিয়ার করে শোনো। সেটা হলো, রেশম পোকার চাষের, রেশম চাষের যে ধাপগুলো আছে, ধাপগুলো আলোচনা করার আগে রেশম পোকার জীবনচক্রটা এরকম প্রায় পরীক্ষা আসে, দেখবা উদ্দীপকে দেওয়া থাকে এরকম একটা চিত্র। তো এরকম চিত্র দেওয়া থাকলে বুঝবা এটা কি, এটা হচ্ছে রেশম পোকার জীবনচক্র। সাধারণত এই দেখো, ডিম ফুটে লার্ভা, 8 থেকে 12 দিন।
এটা 2 থেকে 3 সপ্তাহ। এবার দেখো, সাধারণত যে স্ত্রী এবং পুরুষ মদ, এই যে পূর্ণাঙ্গ পোকাকে আমরা মদ বলবো, সাধারণত স্ত্রী এবং পুরুষ মদ এরা যৌন মিলনের ফলে পুরুষরা তেমন কোনো কাজ করে না, শুধু যৌন সঙ্গমে করেই ওরা বসে থেকে অলস জীবনযাপন কাটায়। তো একটি স্ত্রী মদ 2500 থেকে 5000 পর্যন্ত ডিম দেয়। দেখো, এরা 2500 থেকে 5000 পর্যন্ত ডিম দেয়। একটা স্ত্রী মদ 2500 থেকে 5000 পর্যন্ত ডিম দেয়। ক্লিয়ার? তো এই ডিম 8 থেকে 12 দিন পর ডিম থেকে লার্ভা বের হয়। তখন লার্ভা, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই ডিম 8 থেকে 12 দিন পর ডিম থেকে লার্ভা উৎপন্ন হবে। তখন লার্ভা কি ওই তুঁত গাছের পাতা খাবে। আমি একটু তুঁত গাছ আলোচনা করি, সংক্ষেপে লিখবা তোমরা, কারণ এত ডিটেলস লেখার সময় তোমরা হয়তো বা পাবে না। এর জন্য তোমাদেরকে সংক্ষেপে লিখতে হবে। সাধারণত তুঁত গাছ, যে গাছগুলো, যে জাতগুলো অনেক ভালো, সেরকম একটা জাত কালেক্ট করে, অনেকে দেখা যাচ্ছে লেখার সময় তোমরা কিছুই যে এত ঘন্টা, এত দিন, এত সময়, এই ধরনের কিছু না লিখে তোমরা একদম সহজ একটা টেকনিক তোমাদের একদম শিখিয়ে দেবো। সেটা হচ্ছে এরকম, তুঁত গাছ, যে গাছগুলো ভালো বৃদ্ধি পায় সেরকম জাত দেখে বেলে দোআঁশ বা দোআঁশ মাটিতে তুঁত ভালো জন্মে, pH 6 থেকে 7 হলে ভালো হয় মাটির pH অম্লমান, তুঁত গাছ রোপণ করতে হবে। এটা নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে, অনেকে দেখা যাচ্ছে ভুলে গেলে পরীক্ষার সময় কত দূরত্ব, ভুল লেখা যাবে না পরীক্ষার খাতায় কোনো ভুল ইনফরমেশন লেখা যাবে না। কিছু কিছু টেকনিক বা মেকানিজম তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারো। সেটা হলো, বলবা যে নির্দিষ্ট দূরত্ব পরপর তুঁত গাছের চারা রোপণ করতে হবে। তারপরে কি প্রয়োজনীয় পরিমাণ মতো, ল্যাঙ্গুয়েজটা এরকম ইউজ করবা যে পরিমাণ মতো ইউরিয়া, টিএসপি, জৈব সার ইউজ করতে হবে। তারপরে কোনো পোকামাকড় বা শত্রুর আক্রমণ হাত থেকে চারদিকে বেড়া দিতে হবে, নির্দিষ্ট ধাপে ধাপে এভাবে পরিচর্যা করতে হবে। মনে রাখবা, তুঁত গাছ সাধারণত 20 থেকে 25 বছর পর্যন্ত বয়স পর্যন্ত বেশি থাকে। তো 20 থেকে 25 বছর পর্যন্ত তুঁত গাছের পাতা তোমরা সংগ্রহ করতে পারবে। তো সকাল অথবা সন্ধ্যায়, মনে রাখবা, এই দুটার সময় তুঁত গাছের পাতা সংগ্রহ করতে হবে। এক মাসে সর্বোচ্চ 4 বার, 1 মাসে 4 বার তুঁত গাছের পাতা সংগ্রহ করা যায়, সকালে এবং সন্ধ্যা, সকাল এবং বিকালে, এই দুটো টাইমই তুঁত গাছের পাতা সংগ্রহ করতে হবে। এইভাবে প্রথমে ধাপ দেখো। অনেক, যদি তুমি চারা রোপণ পরিচর্যা লিখতে যাও, অনেক সময় পরীক্ষা খাতা শেষ করতে পারবে না। এই জন্য নিজের থেকে সংক্ষেপে লিখতে হবে। ক্লিয়ার? গেল তুঁত গাছ রোপণ পরিচর্যা। এবার চলে আসবা রেশম পোকার জীবনচক্রটা, রেশম পোকার লার্ভার লালন পালন। আমি কি বলছি, একটা পূর্ণাঙ্গ মদ 2500 থেকে 5000 পর্যন্ত ডিম দেয়। এই 8 থেকে 12 দিন পর, এই দেখো আমি লিখেছি, 8 থেকে 12 দিন পর ডিম ফুটে লার্ভা বা পলু বলো, যাই বলো, বের হয়। এই পলু লালন পালন করার জন্য আলাদা একটা ঘর তৈরি করতে হবে। সেখানে পলুকে খাবার দিতে হবে। তুঁত গাছের যে পাতাগুলো আছে এই খাবার দেওয়া যাবে। তো এই তুঁত গাছে আমি কি বলছি, 20 থেকে 25 বছর পর্যন্ত একটা তুঁত গাছের পাতা সংগ্রহ করে খাওয়ানো যাবে। দিনে সাধারণত সকালে এবং বিকেলে 1 মাসে সর্বোচ্চ 4 বার পাতা সংগ্রহ করবা। এই লার্ভাগুলো, এই যে দেখছো ছোট ছোট ডিম থেকে 8 থেকে 12 দিন পর যে অপরিণত অবস্থার সৃষ্টি হয়, রেশম পোকার, একে লার্ভা বলে। এই যে হচ্ছে লার্ভাগুলো, দেখছো, এই ছোট ছোট একটু চোখ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ তেমন হয়নি, এটা হচ্ছে লার্ভা। এই লার্ভাগুলো 2 থেকে 3 সপ্তাহ, প্রায় 2 থেকে 3 সপ্তাহে 4 বার বা 5 বার কি এরা খোলস বদলায়। খোলস, এই সময় তারা 4 থেকে 5 বার খোলস বদলায়। অনেকবার এই যে রেশম পোকা আছে, এই পোকার খাবারগুলো খেয়ে থাকে। ক্লিয়ার? এই রেশম পোকারগুলো খাবারগুলো খাওয়ার পরে এদের এমন একটা অবস্থা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলি, এরপর দেখো 2 থেকে 3 সপ্তাহ পর একটা অবস্থা সৃষ্টি হয়, সেটাকে বলে আমরা হচ্ছে কি কোকুন পর্যায় বলি। কেন? লার্ভা যখন 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত 4 থেকে 5 বার খোলস বদলে খাবার খেয়ে একটা অপরিণত অবস্থা সৃষ্টি হয়,
তখন এরা কি করে, ভালো করে বলতে, এটা হচ্ছে কোকুন পর্যায়ে আলোচনা করছি। এই লার্ভাগুলো এদের মুখ নিঃসৃত লালার চারপাশ দিয়ে একটা জালিকা তৈরি করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জালিকা এঁকেছি, হ্যাঁ, তোমাদের এখানে এঁকে দেখা এইরকম মনে করে চারপাশে এরকম খালি ঘুরবে, এই চারপাশে এরকম ঘুরে মাঝখানে এরা অবস্থান করবে, জালিকা। এরা কেন করে? এদের মুখ নিঃসৃত একটা লালা বের হয় মুখ থেকে, এদের সুরসুরি বলে লাগে, দেখো ফ্যানের মতো এরা ঘোরে। বাবুই পাখি যেরকম বাসা দেখেছো না, ওই রকম কিছুটা চারপাশে ঘুরে বাসা তৈরি করে ভিতরে ওরা আবদ্ধ হয়ে পড়ে। তাহলে ডিম থেকে লার্ভা উপনীত হওয়ার 2 থেকে 3 সপ্তাহ পর বা 8 থেকে 12 দিন পর তারা লার্ভায় পরিণত হলো। এই লার্ভাগুলো 4 থেকে 5 বার খোলস বদলায়, খোলস বদলিয়ে এদের মুখ থেকে নিঃসৃত লালার দিকে চারদিকে কুণ্ডলীর ন্যায় ঘুরতে থাকে। একটা জালিকা বলে, এক ধরনের জালিকা তৈরি করে, জালিকার দিকে চারদিকে ঘুরে ঘুরে ভিতরে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু ওদের একটা মুখ থাকে, আবদ্ধ হয়ে পড়ে। একে বলা হয় কোকুন পর্যায়। এটা কেন করে? যখন চারদিকে এরকম ঘুরতে 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 চারপাশে বাসা তৈরি করবে, এই দেখো আমি এঁকেছি, এই মাঝখানে আবদ্ধ হয়ে পড়ছে, এই যে মুখ আছে অনেকগুলো, তখন ওটাকে কি করা হয়, ওকে বলা হচ্ছে কোকুন পর্যায়। এই পূর্ণাঙ্গ মত হওয়ার আগের পর্যায়, পূর্ণাঙ্গ মত হলে কিন্তু সমস্যা, পূর্ণাঙ্গ মত হওয়ার আগের পর্যায় কোকুন পর্যায়, পিউপা বা পিত্তলি পর্যায় যেটাই বলো। এই পিউপাগুলো দেখি লার্ভা থেকে কোথায় গেছে, পিউপা, লার্ভা থেকে পিউপায় চলে গেছে। তো লার্ভা থেকে এই পিউপাগুলো ঘুরতে ঘুরতে কুণ্ডলীর ন্যায় একটা জালিকা তৈরি করে চার দিয়ে মুখ দিয়ে, তখন জালিকা তৈরি করার পরে ওরা ওই যে পিউপাগুলো আছে, পিউপাগুলো গরম পানি দিয়ে 4 থেকে 5 মিনিট রাখলে মারা যাবে। যদি তুমি কোনো কারণে ওই পিউপাগুলো না মারো, তাহলে দেখো কি হয়। এই যে একটা জালিকা ওরা তৈরি করছে, এই যে কোকুন মাঝখানে বসে আছে, এই কোকুন পর্যাবৃত্তের এই যে পিউপাটা বা পুত্তলিটা, এরা কি করবে, এরা যদি এখান থেকে বের হয়ে যায়, ছিঁড়ে বের হয়ে যায়, তখন রেশম সুতার সংগ্রহ করতে সমস্যা হয়ে যাবে। এই চারদিকে জালিকা তৈরি করলে গোল গোল হলেও এদের একটা মুখ আছে, এই মুখ দিয়ে তখন রিল বলে, রিলে যন্ত্রের সাহায্যে মুখটা দিয়ে সুতো সংগ্রহ করা হয়। তো ওরা যদি এইখান থেকে বের হয়ে যায় কোনো কারণে, তখন ওই সুতাগুলো কেটে যাবে, আর এই মুখটা কেটে গেলে পুরো টোটাল সব সুতা কেটে যায়, তখন ওই সুতাগুলো সংগ্রহ করা যায় না। এই জন্য রেশম চাষে কোকুন পর্যায়টি অতি গুরুত্বপূর্ণ। রুবিয়া জাহান হীরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এম এই ছবি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আরেকবার বুঝাই দেন। ধন্যবাদ, আমি আরেকবার বোঝাবো ইনশাল্লাহ। স্যার আরেকবার বলেন। আসমা খানম, আশিকুর রহমান, তানহা ইসলাম সেতু, ওয়ালাইকুম আসসালাম। মিতু খানম, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। আরেকবার বুঝাবো কোনটা, এই কোকুন পর্যায়টা? তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। এই কোকুন পর্যায়টাই বেশি ইম্পর্টেন্ট, তোমাদের অনেকে বুঝতে সমস্যা হয়। এই কোকুন পর্যায়টা একটু বুঝিয়ে দেবো, তোমরা একটু কাইন্ডলি আমার একটু লিখে জানাও তোমরা কোনটা বুঝতে চাচ্ছ, কোকুন পর্যায়টা কি না। তানহা ইসলাম সেতু, স্যার কৃষিকা মোট কত নম্বরের পরীক্ষা হবে, কয়টি সৃজনশীল, কয়টি এমসিকিউ থাকবে, এগুলো যদি বলতেন খুবই উপকৃত হতাম। থ্যাংক ইউ সেতু, আমি অবশ্যই বলবো। জি স্যার, আশিকুর রহমান, আচ্ছা ঠিক আছে আসমান বলছি। আশিক, থ্যাংক ইউ সো মাচ। দেখো, একটা স্ত্রী মত ডিম পরে 2500 থেকে 5000 পর্যন্ত, 8 থেকে 12 দিন পর ডিম ফুটে লার্ভা বের হয়। এখানে বোঝার চেষ্টা করো, 8 থেকে 12 দিন পর লার্ভা বের হয়। এই লার্ভাগুলো 2 থেকে 3 সপ্তাহে কি করে, তুত পাতা খেয়ে 4 থেকে 5 বার খোলস বদলায়। তখন ওই লার্ভাগুলোর মুখে এক ধরনের লালা সৃষ্টি হয়।
ওই লালা যখন বের হয় তখন ওরা মনে করে ওরা একটা মজা পায়, তারপর ফ্যান যেরকম ঘোরে না, ওরা তারপরে লালার মুখ দিয়ে চারপাশ থেকে ঘোরে, একটা জালিকা বলে, জালিকা। এই যে মনে করো এটা মনে করো একটা কোকুন পর্যায়, এই মুখ নিঃসৃতটা লার্ভা, এই লার্ভাগুলো কি করবে, চারপাশে এরকম জালিকা তৈরি করে, চারপাশে এরকম জালিকা তৈরি করে এরা মাঝখানে থাকে। একে বলা হচ্ছে কোকুন পর্যায়। এই লার্ভাগুলো, লার্ভা বা পলু যাই বলে, লার্ভাগুলো তাদের মুখ নিঃসৃত লালার সাহায্যে চারদিকে ঘোরে, মুখ নিঃসৃত লালার সাহায্যে চারদিকে ঘুরে এক ধরনের জালিকা তৈরি করে এবং সর্বশেষে জালিকার মধ্যে ওরা আবদ্ধ হয়ে পড়ে। এই যে দেখুন চিত্র এঁকে দিয়েছে, মাঝখানে আবদ্ধ হয়ে গেছে, চারদিকে ওরা জালিকা তৈরি করতেছে। মুখ নিঃসৃত লালার সাহায্যে লার্ভাগুলো এক ধরনের জালিকা তৈরি করে, এই জালিকা তৈরি করে ওরা নিজেই ওই জালিকার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। এই পর্যায়টিকে বলা হয় কোকুন পর্যায়। এই পর্যায়টি রেশম চাষে অতিও গুরুত্বপূর্ণ, কারণ এরা যদি কোনো ক্রমে এইখান থেকে বের হয়ে যায়, এই জালিকা থেকে বা এই পিত্তলি বা পিউপা যাই বলো, এই পিউপাগুলো এইখান থেকে যদি বের হয়ে যায়, এরা একটা নির্দিষ্ট জালিকা ঘুরলেও এদের রেশম সুতার মুখ থাকে এখানে, এই নিঃসৃত জালিকায় এদের মুখ থাকে। ওই মুখগুলো রিলে করে বা ওই রেশম যন্ত্র বলে, রেশম সুতা সংগ্রহের যন্ত্র রিলে বলে, ওই রিলের ওই 2-3টে কোকুনের, একসাথে 10টা-15টি কোকুনের মুখ ওই রিলে দিয়ে ঘুরলে অটোমেটিক সব সুতা সংগ্রহ করা যায়। কিন্তু কোনো কারণে যদি এই কোকুনটা এই যে জালিকা তৈরি করছে, এই জালিকা ছিঁড়ে বা কেটে বের হয়ে যায়, তখন ওই মুখগুলো কেটে যায়, সকল সুতাই কেটে যাবে, তখন সুতাগুলো কেটে যাবে, তখন কি পূর্ণাঙ্গ মথ হয়ে বেরিয়ে যাবে। এই জন্য রেশম চাষের ক্ষেত্রে লার্ভা থেকে যখন পিউপা বা পুত্তলি বা কোকুন পর্যায়ে যাবে পূর্ণাঙ্গ মথের আগে, তখন গরম পানি দিয়ে 4 থেকে 5 মিনিট রাখলে ওই যে ভিতরে যে পিউপা আছে বা পুত্তলি আছে বা কোকুন আছে, তখন এই গুটিটা কি, ওই গুটির ভিতরে ওই পোকাটা মারা যাবে। পোকাটা মারা গেলে ওই পোকাটা বের করে তখন কি, এই যে মুখ দেখছো, এই যে মুখ, প্রত্যেকটা ইসির মুখ থাকে সুতার, এই যে যে জালিকা তৈরি করছে, এই জালিকার মুখ আছে, এই মুখ থেকে সুতাগুলো কোনো রিলেতে বা তরকায় পেঁচিয়ে রেশম সুতা সংগ্রহ করা হয়। ক্লিয়ার সবাই? একটা রেশম গুটি থেকে 400 থেকে কত 1000, 400 থেকে 1000 মিটার পর্যন্ত সুতা পাওয়া যায়। একটা রেশম গুটি থেকে 400 থেকে 1000 মিটার সুতা সংগ্রহ করা যায়। এটা হচ্ছে তোমার রেশম পোকার জীবন চক্র, রেশম চাষ, সুতা উৎপাদন পদ্ধতি। এবার যদি বুঝতে সমস্যা হয় আমাকে কাইন্ডলি একটু জানাও, বুঝছো কিনা সবাই? যারা যারা লাইনে আছো কাইন্ডলি আমাকে একটু জানাও, কেউ কেউ বুঝতে কোনো সমস্যা হলে। কেউ কি বুঝছো? বুঝতে কোনো সমস্যা আবার বলবো? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। না বুঝলে আবার বলবো, কোনো সমস্যা নাই। এই একটাই আছে ঝামেলা, আর সব কিছু ইজিলি সহজ কথা মনে রাখবো। আমি আরও একদম সহজ টেকনিকে তোমাকে বলছি। রেশম পোকার লার্ভা মুখ থেকে এক ধরনের লালা বের করে চারদিকে একটা জালিকা তৈরি করে এবং জালিকা তৈরি করে দেখবা ফ্যান যেরকম ঘুরে না ওরকম ঘুরতে তাল থাকে, ওরা মজা পায়, ওরা মনে হয় এটা খুব মজা পাচ্ছে, সুশ্রী লাগে। তো জালিকা তৈরি করে এক ধরনের জালিকা তৈরি করে এবং নিজেই অবশেষে জালিকার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। এই অবস্থাকে কোকুন পর্যায় বলে। রেশম চাষের ক্ষেত্রে এই পর্যায়টি অতিও গুরুত্বপূর্ণ, কারণ কোনো কারণে যদি ওই কোকুন পর্যায় থেকে ওই যে মুখকিট থাকে, এই পিউপা বা পুত্তলি যদি বের হয়ে যায় বা মুখকিট বের হয়ে যায়, তখন সম্পূর্ণ সুতা কেটে যাবে এবং রেশম পোকার যে মুখ থাকে, সুতার যে মুখ থাকে, ওই মুখও কি কেটে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এই জন্য তাতে কি হবে, রেশম সুতা সংগ্রহ করতে সমস্যা হবে। এই জন্য এই পর্যায়টি অতিও গুরুত্বপূর্ণ।
এখান থেকে বোর্ডে কোশ্চেন অবশ্যই থাকে প্রায়, তো ভালো করে এটা লিখবা। তাহলে আমি কি কি আলোচনা করলাম, যে রেশম কি বলছি, রেশম পোকার মুখ থেকে নিঃসৃত লালাকে রেশম বলে। রেশম পোকার লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা রস যখন বের হয়ে আসে তখন বাতাসের সংস্পর্শে এসে সুতায় পরিণত হয়। রেশম সুতা অতি সূক্ষ্ম, স্থিতিস্থাপক এবং উজ্জ্বল বর্ণের, আকর্ষণীয় এবং কি খুবই দামি। ক্লিয়ার সবাই? রেশম কি, রেশম সুতা কি, যদি আসে রেশম চাষ কি লিখবা, রেশম সুতা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকার পলু বা লার্ভা লালন পালন এবং তুঁত গাছ রোপণ পরিচর্যা করাকে রেশম চাষ বলে। অথবা যে পদ্ধতির মাধ্যমে রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকা উৎপাদনের যে পদ্ধতির মাধ্যমে রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকার লার্ভা বা পলু উৎপাদন লালন পালন এবং তুঁত গাছ পরিচর্যা করা হয় তাকে রেশম চাষ বলে। মানে জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবনমূলক আসতে পারে, এই জন্যই জ্ঞানমূলকে আসলে ওইভাবে লিখবা। ক্লিয়ার? যদি অনুধাবনমূলক আসে আগে জ্ঞানমূলক, তো তুমি কী বুঝছো, রেশমের সংজ্ঞাটা আগে দিবা, তোমার রেশমের চাষগুলো বলতে কী বুঝো ধারাবাহিক লিখবা, দুটা হিন্স দিয়ে লিখবা। একজন জিজ্ঞেস করছো স্যার কৃষিকা পরীক্ষা কয়টি কোশ্চেন থাকবে, কত নাম্বার হবে? সাধারণত তোমাদেরকে তোমরা জানো কৃষি শিক্ষা হচ্ছে থিওরিক্যাল 75 মার্কস, প্র্যাকটিক্যাল 25 মার্কস, টোটাল 100 মার্কস। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে যেহেতু করোনা বিভিন্ন সমস্যার কারণে আমরা এটা কমিয়ে নিয়ে এসেছি। সেটা হচ্ছে কৃষি শিক্ষায় তোমাদের সাধারণত লিখতে হতো 8টি কোশ্চেন থাকতো, তোমাদের উদ্দীপক দেওয়া থাকে 8টি, ওখান থেকে যে কোনো 5টি প্রশ্ন লিখতে হয় বোর্ড পরীক্ষায়, 5 10 50 মার্ক। এইভাবে তোমাদের আসার MCQ 25 75 মার্ক, প্র্যাকটিক্যাল 25 100 মার্ক। এটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য। কিন্তু এই পরীক্ষার জন্য আমরা তোমাদেরকে কি করছি, 30 মার্ক, 30 মার্ক থাকবে, 5টি কোশ্চেন দেব, ওখান থেকে যে কোনো 3টে কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে উদ্দীপক, থিওরিক্যালের কথা বলছি আমি। সৃজনশীল প্রশ্ন যে কোনো 5টি দেওয়া থাকবে, 3টির অ্যান্সার করবা, 3 10 30 মার্ক, আর MCQ 20 মার্ক 50 মার্ক। এটা হচ্ছে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে। এটা শুধু কৃষি শিক্ষা না, এটা ভূগোল, প্লাস সায়েন্সের সাবজেক্টগুলো হবে। এই যে সাবজেক্টগুলো মনে করো থিওরিক্যাল 50 মার্ক আর কৃষির 25 মার্ক, ICT একই সিস্টেম হবে, ভূগোল ICT কৃষি শিক্ষা একই সিস্টেম। 5টা কোশ্চেন দেওয়া থাকবে, 3টে কোশ্চেন অ্যান্সার করবা 30 আর MCQ 20, এই 50 মার্ক। ক্লিয়ার? না বুঝলে বা জিজ্ঞেস করো। মোটামুটি এখন রেশম ক্লিয়ার, রেশম সুতা, রেশম কি, রেশম চাষ কি, রেশম চাষাবাদ পদ্ধতি সবাই ক্লিয়ার? না বুঝলে আমাকে কমেন্টে জানাও, আমি আরেকটা বিষয় তোমাদের একটু বোঝার চেষ্টা করব। পলি খানম বুঝেছি স্যার, থ্যাংক ইউ পলি। জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আরজ আলী। মিতু খানম, SM লুৎফর রহমানের আইডি দিয়ে মানে তোমাদের ছাত্র বা ছাত্রীর নাম কি, তোমার নামটা বলবা বা লিখবা। বর্ণা বলছে বুঝতে পেরেছি, ঠিক আছে বর্ণা। জি স্যার খুব সুন্দরভাবে বুঝেছি, থ্যাংক ইউ আশিক। তানহা ইসলাম সেতু, ওকে থ্যাংক ইউ সেতু। সুমাইয়া ইসলাম, ওকে স্যার, ঠিক আছে সুমাইয়া। হ্যাভ এনি কোশ্চেন? যদি কোনো কোশ্চেন থাকে তোমরা নির্দ্বিধায় আমাকে কি করতে পারো, আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এতক্ষণ আমরা রেশম চাষ, রেশম সুতা উৎপাদন নিয়ে আলোচনা করলাম। এরপর কি করলাম, এখান থেকে একটু শেষ করে দিই। এই পিপা থেকে যদি তোমরা গরম পানি দিয়ে এই কোকুনটিকে না মারো, পিপাকে না মারো, তখন পূর্ণাঙ্গে মতো পরিণত হবে। এটা হচ্ছে রেশম পোকার জীবনচক্র, লালন পালন, ঠিক আছে? তখন কি করবা, এখান থেকে তোমরা রিলে, ওকে রিল মেশিন বলে, এই রিল মেশিনের সাহায্যে এই 10 থেকে 15টা কোকুন এরকম গুটি নিয়ে তোমরা ওই রিল মেশিনের সুতায় মুখটা দিয়ে অটোমেটিকভাবে দেখবা সুতা পাওয়া যাচ্ছে। একটা কোকুন থেকে বা একটি গুটি থেকে কত 400 কি 1000 মিটার পর্যন্ত সুতা পাওয়া যায়। ওকে, ক্লিয়ার সবাই? এবার আমি একটু অন্য একটা বিষয় আলোচনা করবো, সেটা হলো
এটা হচ্ছে রিভিশন ক্লাস হচ্ছে। অনেকে চিত্রটা লেকচারে বোঝো না, এটা হচ্ছে পরীক্ষার সময় যদি এরকম আসে তোমাদের আসতে পারে। অনেক সময় আসতে পারে। আমি যেহেতু তোমরা বলো তো আমি কি চিত্র এঁকেছি, এটা এখানে কি চিত্র বোঝানো হয়েছে? এই চিত্রটার নাম হচ্ছে, অনেক সময় পরীক্ষার সময় আসে, তোমাদের আসতে পারে, দেখছো ইউ আকৃতির একটা চিত্র, এটা হচ্ছে পাটের রিবন রেটিং। যদি আসে রিবন রেটিং কি বা রিবন রেটিং কাকে বলে, পরীক্ষার সময় তোমাদের আসতে পারে রিবন রেটিং কি বা রিবন রেটিং কাকে বলে, তোমাদের পরীক্ষার সময় আসতে পারে। সেটা হলো, তোমরা এখন লিখবে এইরকম, রিবন অর্থ ফিতা, রেটিং অর্থ পচানো বা সাল ছাড়ানো, পাট কাটার পর কাঁচা পাট ইউ আকৃতি, দেখছো এই যে এটা ইউ আকৃতি আছে, পাট কাটার পর কাঁচা পাটের ছাল ছাড়ানোর যে পদ্ধতি, একে বলা হয় পাটের রিবন রেটিং পদ্ধতি। এটা সবচেয়ে জনপ্রিয় একটা পদ্ধতি, ঠিক আছে? এই পদ্ধতিতে বর্তমান বেশি আলোচিত হয়। এর একটা উদ্দীপক দেওয়া থাকবে। আমি আবার বলছি, যদি আসে পাটের রিবন রেটিং পদ্ধতি কি বা বলতে কি বুঝো, জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবন আসতে পারে, তোমরা ভালো করে শোনো। যদি জ্ঞানমূলক আসে এইভাবে লিখবে যে পাটের রিবন রেটিং পদ্ধতি হলো পাটের আঁশ ছাড়ানোর একটি আধুনিক পদ্ধতি। আগে এটুকু লিখে নেবা, তারপরে লিখবা সাধারণত পাট কাটার পর কাঁচা পাট ইউ আকৃতির, দেখছো যেটা ইউ আকৃতি, কাঁচা পাটের আঁশ বা ছাল এই পদ্ধতিতে ছাড়ানো হয়। এই পদ্ধতিকে পাটের রিবন রেটিং পদ্ধতি বলে। রিবন অর্থ ফিতা, দেখো ফিতার নয় পেঁচিয়ে, এই দেখছো এই যে ফিতা, এটা কাঁচা পাট দিবা, এদের টান দিচ্ছে এটা চলে যাচ্ছে, এটা টান দিচ্ছে ওদের চলে যাচ্ছে, এটা কিন্তু এর দুটোর মাঝখানে যাচ্ছে, এটা চিত্র বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝো? এই যে একটা ইউ আকৃতির, এটা কিন্তু এর ভিতর দিয়ে যাবে, মানে এখান দিয়ে যাচ্ছে, বুঝছো, ওভার দিয়ে। তাহলে একটা আঁশ এখান দিয়ে বেরিয়ে যাবে, একটা আঁশ এখান দিয়ে বেরিয়ে যাবে, এটা হচ্ছে ফিতার নাই, যে ফিতা দেখো। তো যে পদ্ধতিতে পাটের আঁশ বা ছাল ফিতার নাই পেঁচিয়ে পচানো হয় তাকে রিবন রেটিং পদ্ধতি বলে। যে পদ্ধতিতে পাটের আঁশ বা ছাল ফিতার নাই পেঁচিয়ে পচানো হয় তাকে রিবন রেটিং পদ্ধতি বলে। যদি আসে রিবন রেটিং পদ্ধতি বলতে কি বুঝো, সেক্ষেত্রে সংজ্ঞাটা একটু বড় করে দিবা, যে পাটের রিবন রেটিং পদ্ধতি হলো পাটের আঁশ ছাড়ানোর একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে পাটের আঁশকে ফিতার ন্যায় পেঁচিয়ে পচানো হয়। সুন্দর করে লিখে তারপরে ওই পদ্ধতি সম্বন্ধে হালকা একটু লিখতে হবে তোমাকে। সাধারণত বাঁশ দিয়ে তৈরি করা হয়, দেখছো যে 8 থেকে 10 সেন্টিমিটার দূরে দুটো বাঁশ দিয়ে ইউ আকৃতি তৈরি করে কাঁচা পাটটা কী করতে হবে, একটা মুগুর বা কাঠের হাতুড়ি দিয়ে আগে থিতলিয়ে দিতে হবে, না থিতলে তো ওখান থেকে তোমাদের আঁশটা ছাড়াতে কষ্ট হবে। দিয়ে তারপরে ইউ আকৃতি যে কেসি আকৃতি তৈরি করছি, ইউ আকৃতি দিয়ে এপাশ দিয়ে একটা আঁশ এপাশ দিয়ে একটা আঁশ টান দিয়ে অটোমেটিক এই খড়িটা কি এখান দিয়ে বেরোয় চলে যাবে, আর তোমাদের আঁশ হাতে থেকে যাবে কাঁচা অবস্থায়। এটা হচ্ছে পাটের রিবন রেটিং পদ্ধতি। তো আমার ক্লাসের সময় আর বেশিক্ষণ নাই, তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো।
পরবর্তী ক্লাস রয়েছে। কার কোনো সমস্যা আছে বুঝলে আমাকে অবশ্যই জানাও, বুঝতে কোনো সমস্যা হলে আমাকে জানাও। সবাই কি বুঝতে পারছো? না বুঝলে আমাকে বলবা। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। তোমাদের পরীক্ষা কাছে, ভালো করে প্রিপারেশন নেবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করতে পারো, ঠিক আছে? আর পরীক্ষা কলেজে হবে না বাসায় হবে বারবার আমাকে বিরক্ত তোমরা করো না। আমরা যারা শ্রেণী শিক্ষক আছি তোমাদের ফোন দিব অথবা গ্রুপে জানিয়ে দেবো কোথায় পরীক্ষা কীভাবে হবে। ওকে, আই উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। নো মোর টুডে।